আচ্ছা, তো এখন এখানে দুইটা দোলনাতে দুইজন বালক, একটার ভর 40 কেজি আর একটার ভর হচ্ছে পি। এখানে পি এর মান মেইনলি বের করতে বলছে এবং সবগুলো সুতা টান টান অবস্থায় আছে। এবং এখানে বলছে যে সম্পূর্ণ সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। ওকে, এখন এইখানে খেয়াল করো। এই যে প্রথম, এখন এখানে খেয়াল করো, আমাদের প্রথম বালক যেটা বি বিন্দুতে বসে আছে, তাহলে প্রথম বালকের জন্য সবাই যেহেতু সাম্যাবস্থায় আছে, তো এখন বি বিন্দুতে এখানে কয়টা বল আছে বলো তো? এখানে বি বিন্দুতে বল হচ্ছে তিনটা। একটা হচ্ছে T1, একটা হচ্ছে T12, আর একটা হচ্ছে, তিনটে। একটা হচ্ছে 40। এটাই তো না? হুম। ওকে, এখন এখানে খেয়াল করো, আমরা যদি এখন এখানে লম্বাংশ নেই, এখন দেখো এখানে লম্বাংশ নিলে এটা কি হবে? T12 এর জন্য, আচ্ছা এই যে এখন এখানে একটা কোণ এখানে লেখা হয় নাই, এই যে এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি দেওয়া। তো আমরা যদি নর্মালি এখন এখানে এক্স অক্ষকে আমরা যদি এখানে নির্দিষ্ট দিক এখানে ধরে নিই, মানে এই যে এই ডিরেকশনটাকে আমরা যদি এটাকে এখানে ধরে নিই, এটা এক্স অক্ষ, তাহলে T12 এর জন্য এটা কি হবে? cos 20 হবে না? হুম, হবে। এখন এটা হবে T12 হবে cos 20। আচ্ছা, এখন আবার T1 এর জন্য এখানে কি হবে? 135 হবে না? হ্যাঁ, 135 হয়, কারণ এই টোটালটা হচ্ছে 180, সেখান থেকে 45 বাদ দিলে 135। আর আর 40-এর জন্য এটা কত হবে? এই 40-এর জন্য এটা যদি সমকোণে আছে না, তুমি -90 লিখতে পারো অথবা 270 লিখতে পারো। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন এটা সমান 0 হইলো কেন? কারণ এটা তো এই টোটালটা সাম্যাবস্থায় তো আছে। ওকে, তো তাহলে এখন cos 20, আচ্ছা এটা পর্যন্ত এইভাবে থাকো। আর এটা কত, ওই যে cos 270 মান কিন্তু 0, তাহলে এটা হবে এত। আর cos 135 কে -cos 45 ডিগ্রি লেখা যায়। cos 45 না sin 45, না 180 মাইনাস, এই যে এখানে খেয়াল করো, 180 -45 লেখা যায়। তাহলে এটা কত হবে? cos 180 মানে cosই থাকবে, 180 মাইনাস সামথিং মানে এটা দ্বিতীয় চতুর্ভাগের, তার মানে এটা হচ্ছে -cos 45 লেখা যায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আর cos এখানে 270 মান তো 0, তাহলে এটা হয়ে যাবে 0। ওকে, আচ্ছা এটা আপাতত 1 নম্বর সমীকরণ
থাকুক। আচ্ছা, এরপরে এরপরে আমরা যদি এখন এইখানে ওয়াই অক্ষের গুলা যদি আমরা নেই, তাও এটা কি হবে, সবগুলো যোগফল 0 হবে না ওয়াই অক্ষের জন্য নিলে? হুম তো তাহলে প্রথম বালকের জন্য এটা এখানে খেয়াল করো, T12 এটা হবে sin 20 প্লাস T1 sin 135 40 sin 270 সমান হচ্ছে 0। আচ্ছা, সাইন সাইন 270 এটার মান কত? sin 270, সাইন 270 মান হচ্ছে -1। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে sin 90 - 70 লেখা যায়। এটা লেখা যায়। আর এটাকে sin 90 + 45 লেখা যায়। সাইন 270 মান হচ্ছে -1, তাহলে এটা হবে -40। এখন এখানে খেয়াল করে, এখন এটা কি হয়ে যাবে বলতো? এটা হয়ে যাবে cos 70 প্লাস এটা হয়ে যাবে cos 45 ইজ ইকুয়াল টু 40। এটা বুঝছো? হ্যাঁ So আচ্ছা, এখানে একটা জিনিস এখানে লেখা হয় নাই। এখানে যে এদের এই যে প্রতিটি 5 কেজি ওজনের দোলনা, আচ্ছা দেখো এখানে এই যে বি এবং সি বিন্দুতে যেগুলো দোলনা আছে এদের ভর এখানে লেখা হয়নি। আচ্ছা ধরো, না হলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাবে। এই যে বি বিন্দুতে যে দোলনাটা আছে এর ভর কিন্তু 5 কেজি, এটাও কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল। সি বিন্দুতে যে দোলনাটা আছে এরও ভর কিন্তু 5 কেজি, এরাও কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল, না? আচ্ছা, তাহলে আমাদের এই যে এখন এখানে সমীকরণ লেখা কিন্তু ভুল হয়েছে ধরো। তাহলে এখানে কিন্তু 40 হবে না, কারণ এইখানে সেম দিকে দুইটা ভর ক্রিয়াশীল, তাহলে এটা কি হবে? 40 + 5 45 হবে এটা। এটা বুঝছো? এই যে এখন এই 40-এর জায়গায় এই 45 হবে আর কি। কারণ এখানে দোলনার ভরও কিন্তু দেয়া ছিল। তাহলে এখানে 40 হবে না, এগুলো সবগুলো 45 হবে। বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে 45। এখন এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখন এখানে খেয়াল করো, আমরা যদি 1 আর 2 যদি আমরা যোগ করি, তাহলে T1 cos 45 আর T1 cos 45 এখান থেকে চলে যাবে। তাহলে থাকবে T12 cos 20, T12 cos 70, 0 + 45। আচ্ছা, এখানে T12 বলতে T12 আর কি, মানে 1 নাম্বার আহ দোলনা এবং 2 নাম্বার দোলনার মধ্যবর্তী যে টান ওইটা বোঝাইছে আর কি। তাহলে T12 কমন নিলে cos 20, আর এখানে cos 70, ডান দিকে থাকে শুধুমাত্র 45। তাহলে আমরা যদি এর মানটা যদি বের করি, 45 / cos 20 প্লাস cos 70।
তাহলে T12 এর মান হচ্ছে 35.109। এটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটা এখান থেকে পেয়ে গেলাম। আবার এখানে আমাদের কিন্তু এখানে দ্বিতীয় বলকও আছে। এখন এইখানে চিত্রটা একটু ভালো মতো এখানে এখানে খেয়াল করতে হবে। আচ্ছা, আমি এখানে দ্বিতীয় বলকের জন্য চিত্রটা একটু আলাদাভাবে এখানে আঁকাচ্ছি। আচ্ছা দেখো, টি টুয়েলভ এর ক্রিয়ারেখা এবং T2 এর ক্রিয়ারেখা কিন্তু সেম না। এটা কিন্তু চিত্র একটু বাঁকা আছে। দেখো, আমি যদি এটা আঁকাই, এদিকে হচ্ছে পি প্লাস দোলনার ওজন 5। আর এই যে আমাদের এই রেখাটা যদি বি পয়েন্ট থেকে যে রেখাটা আসছে, এক্স অক্ষ, যে আমাদের এটা হচ্ছে বি, এইদিকে হচ্ছে তোমার 20, এই দিক বরাবর কিন্তু ক্রিয়াশীল T12। আর যে 60 ডিগ্রি, এইটা হচ্ছে আমরা যদি আবার এই পয়েন্ট থেকে একটা সমান্তরাল আঁকাই, 60 ডিগ্রিকে একটু এইখানে, আচ্ছা ধরো, তো তাহলে T12 কে একটু আরেকটু নিচের দিকে দিবে। তাহলে T12 হবে আমাদের এইভাবে। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে সি পয়েন্ট, সি পয়েন্ট থেকে তাহলে T12 কিন্তু কাজ করবে এইভাবে না? দূর, এটা তো সোজা হয় নাই। আমরা ধরলাম যে সি পয়েন্ট থেকে T12 কাজ করবে এইদিকে, এইদিকে হচ্ছে T2, আর এইটা হচ্ছে T12। তাহলে এই এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, এই যে T12 এর সাথে কোণ, এটা এখানে কত ডিগ্রি হবে বলো তো? এটা 20 ডিগ্রি হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এইখানে এই যে T2 এর সাথে যেটা কোণ, এটা তো 30 ডিগ্রি দেওয়াই, এখানে চিত্রে খেয়াল করো। আর এটা হচ্ছে ডি পয়েন্ট। ক্লিয়ার? হুম। এখন যদি এটা মেইন চিত্রে একটু একটু দেখাই, তাহলে T12 কাজ করবে এই বরাবর মেইনলি, এই যে এই বরাবর। তাহলে এইটা হচ্ছে T12, আর এই যে এই কোণটা হবে তখন 20 ডিগ্রি। ওকে, তাহলে এখন সি পয়েন্টের, আমরা যদি সিডিটাকে যদি আমরা এক্স এক্সিস বিবেচনা করি, ওর সাপেক্ষে যদি সমীকরণগুলো লিখি, তাহলে এখানে কি হবে? T12 এর জন্য হবে cos 20, আর T2 এর জন্য এখানে কি হবে? cos 30। আর এই নিচের দিকে কি আছে? P+5। এর জন্য কত? cos -90 লিখতে পারো অথবা 270 লিখতে পারো। এইটা হবে। আর cos-90 মানে +cos 90, cos 90 তো 0, তাহলে এটা পুরোটাই হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এটা বুঝছো আশা করি। আচ্ছা, পরে তো দেখো, আমরা কিন্তু T12 এর মান কিন্তু আমরা জানি। T12 এর এখানে মান কিন্তু আমাদের জানা তো। T12 এর মান এখানে বসাই দিয়ে আমরা যদি এখানে 3 নম্বর সমীকরণ থেকে T2 এর মান যদি বের করি,
তাহলে T12 এর মান হচ্ছে 35.109 ইন্টু, ধরো 35.109 ইন্টু কস বি। আচ্ছা, এইটা এইটা আমাদের ভাগ হবে কি দ্বারা? এটা মাইনাস আছে কেন? T12, এটা হচ্ছে T2 30, T2 cos 30। আচ্ছা, এইখানে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এইখানে তো আমরা T12 যেভাবে বিবেচনা করে নিছি, এটা তো এইভাবে বিবেচনা করলে হবে না। আচ্ছা দাঁড়াও, এটা আমার ওই বুঝতে এখানে সমস্যা হয়েছে। দেখো, যে আমরা এটা যেভাবে বিবেচনা করে নিছি, এটা এইভাবে বিবেচনা করা যাবে না। ওই এটা আমি বলতেছি। এখন এখানে খেয়াল করো, আমরা যখন বি পয়েন্টে আমরা যখন এখানে চিন্তা করছি, এখানে খেয়াল করো, আমরা যখন বি পয়েন্টে চিন্তা করছি তখন আমরা এখানে এখানে আমরা চিন্তা করছি যে বি পয়েন্ট, বি কে সিটা এখানে টানতেছে T12 তে এইদিকে, আর এইদিকে ছিল 40+5, এইদিকে ছিল T1, এটা না? আবার আমরা সিমিলারলি যখন সি পয়েন্টের জন্য যখন চিন্তা করব, তখন আমাদের ধরে নিতে হবে সি পয়েন্টটাকে 1 2 টানতেছে, তার আবার সি পয়েন্ট থেকে বি পয়েন্ট আবার এই যে এখানে টানতেছে, তখন আমাদের এখানে মেনলি এইটা বিবেচনা করতে হবে। এটা হচ্ছে T2, এদিকে হচ্ছে P+5, এটা বুঝছো? আমাদের এটা হ্যাঁ, বুঝছি। ভাবে এই চিন্তা করতে হবে আর কি। তাহলে আচ্ছা দাঁড়াও, এইটা এই যে এই চিত্রটাতে, তাহলে এটা একটু এখানে চেঞ্জ করে দেই। তাহলে এখানে আমাদের T12 কাজ করবে এই দিকে। আচ্ছা, এইটা 20 হলে, এইটা 20, এইটা 20 হলে, তো যদি এটা 20 হয়, এটা 90, এটা হচ্ছে 70, এটা 70 হলে এটা 20। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, আমাদের সমীকরণ লিখতে তাহলে বলেছো। তাহলে এখন তুমি এটা চিত্র দেখে বলো, এই যে T12 এর ক্ষেত্রে কোণ তাহলে এখানে কত ডিগ্রি হবে? বলো। কোণ এই পুরোটাই হবে না? হ্যাঁ, তো এটা কত? 180+, 200। হ্যাঁ, হ্যাঁ। এটা কত? 180+20, এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা দাঁড়া, এখানে তো কজ আবার লেখা হয়নি, দূর। সেইগুলো আবার নিজের হাতে লিখে এখানে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু এগুলা বুঝতে পারে অনেক টাফ হবে। তাহলে এটা 180+20। আচ্ছা দেখো, কজ 180+20, এটা এটা কি হবে বলতো? এখানে যেহেতু 180, তাহলে কজ এখানে চেঞ্জ হবে না, কজ কজই থাকবে। 180+20, এটা কোন চতুর্ভাগে? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে কজ নেগেটিভ, তাহলে এর সামনে একটা নেগেটিভ আসবে। এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, এখন আমাদের এখন এই সমীকরণ থেকে এখন আমরা যদি T2 এর মান আমরা ঠিক বের করতে পারি, কারণ T12 এর মান আমাদের জানা, তাহলে এটাকে cos 30 দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলে তুমি এইখান থেকে T12 এর মান বসানোর পরে তুমি যদি ক্যালকুলেশন করো, T2 এর মান পাবা
38.095 এত কেজি। আচ্ছা, এগুলো মূলত কেজি ওয়েট আর কি, মানে এগুলো তো বল। ওকে, এখন আমরা তো নিলাম কজের জন্য, আবার যদি আমরা সেম সমীকরণ সাইনের জন্য নিই, তাহলে এটা হবে সাইন 200 প্লাস T2 সাইন 30 পি প্লাস 5 সাইন -90 ইজ ইকুয়াল টু 0। এইরকমই তো হবে। আচ্ছা, এখন এখানে তুমি সবগুলা মান কিন্তু আমাদের জানো। T12 এর মান হচ্ছে 35.109, এর সাথে গুণ হবে সাইন 200 প্লাস T2 এর মান আমরা বের করলাম 38.095, এর সাথে গুণ হচ্ছে সাইন 30 মানে হাফ। তাহলে এখানে এটা হচ্ছে তোমার সাইন 90 -90 মানে মাইনাস সাইন 90 মানে -1, তাহলে এটা হচ্ছে -P+5, এইদিকে আসবে -039। তাহলে মাইনাস মাইনাস বাদ, পি সমান হবে এইটা -5, তাহলে 2.039। পি এর মান হচ্ছে 2.039। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এটা কিন্তু মানে খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ আর কি। তো এখন এই যে যেটা ভুল এখানে করছিলাম আর কি, যে এইখানে আমরা যখন বি পয়েন্টে চিন্তা করব তখন আমরা ধরে নিব যে বি কে সি এখানে টানতেছে, আমরা যখন সি পয়েন্টে চিন্তা করবো তখন আমরা ধরে নিব যে সি কে বি এখানে টানতেছে। ওকে, এখন এরপরে এখন বলছে 32 সেন্টিমিটার ব্যবধানে একটি সুষম হালকা দণ্ডের দুই প্রান্তে 4 নিউটন এবং 12 নিউটন মানের দুটি বিপরীতমুখী বল সমান্তরালে ক্রিয়া করে। আচ্ছা, এখন এগুলো ম্যাথ একদমই সহজ সহজ। তাহলে এ এবং বি। আচ্ছা, যেহেতু এখানে বিপরীত মুখী বল, তাহলে আমরা এ পয়েন্টটাকে একটু এখানে সামনে নিব। এখন আমরা ধরলাম যে এ পয়েন্টটা এইখানে। তো এ পয়েন্ট থেকে একটা বল এইখানে আমাদের কাজ করবে নিচের দিকে, এটা কত, 4 নিউটন, এবং আরেকটা হচ্ছে 12 নিউটন। ওকে, তাহলে এখন আহ তাহলে আমাদের চিত্রটা, তাহলে এটা যদি বি হয়, তাহলে লব দিয়ে এখানে অবশ্যই কাজ করবে এই দিকে। তাহলে এ বি হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে লব দিয়ে এখানে কোন দিকে, এখানে কাজ করবে 12 এর দিকে। এটা হচ্ছে আর, এবং আর সমান এখানে কি হবে, 12 - 4 সমান হবে 8 নিউটন। এটা ধরলাম সি। প্রত্যেকের সাথে একই পরিমাণ বল বৃদ্ধি করলে এদের লব্ধির ক্রিয়াবিন্দু 6 সেন্টিমিটার দূরে সরে যায়। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম ক্ষেত্র। এখন দেখো প্রথম ক্ষেত্রে 4 ইন্টু এখানে কি হবে, 4 ইন্টু AC, 12 ইন্টু BC। ওকে, তাহলে 12/4 AC মাইনাস AC/BC, তাহলে এটা হচ্ছে 3। এখন দেখো, এখন আমাদের AB
এই ডিস্টেন্সটা দেওয়া, তাহলে আমরা যদি এসি থেকে বিসি বিয়োগ করি তাহলে আমরা এবি পেয়ে যাবো, এই জন্য বিয়োজন এখানে করতে হবে। আর এখন এখানে 3, তাহলে বিয়োজন করলে এটা আমাদের কি আসবে? 3 - 1, নিচে শুধু 1। এটা বুঝছো আশা করি। তাহলে এখানে থাকে 2 এসি মাইনাস বিসি, এটা হচ্ছে এবি। এবি মানে হচ্ছে 32 সেন্টিমিটার, এটা হচ্ছে বি সি, তাহলে এখানে এটা হবে 16 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে গেলাম 16 সেন্টিমিটার। এখন এখন এখানে বলছে যে যদি আমরা প্রত্যেকের মান সমপরিমাণ বৃদ্ধি করি, প্রত্যেকের মান আমরা সমপরিমাণ এখানে বৃদ্ধি করছি, এদের লব্ধির ক্রিয়া কিন্তু 6 সেন্টিমিটার দূরে সরে যায়। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, তাহলে এখন আমরা এই চিত্রটা এখানে আবার একটু আঁকাই ছোট করে। তাহলে এটা ছিল এইদিকে 4 নিউটন। তো এখন এখন এখানে আমাদের বলগুলা কত হবে? দেখলাম যে 4 + x সমপরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এখন এটা হচ্ছে 12 + x। আচ্ছা, আগের আগের লব্ধি ছিল ধরলাম যে সি পয়েন্টে। আচ্ছা, এখন এখানে বলো তো লব্ধি কোন দিকে সরে যাবে? এই টাইপের ম্যাথ আমরা কালকে একটা করছিলাম, বলো লব্ধি কোন দিকে সরে যাবে? 12 + x এর দিকে। 12 + x এর দিকে বলতে মানে আমি এখানে যেটা জানতে চাইতেছি যে এটা ছিল সি, আমি এটা একটু বৃদ্ধি করলাম। তো এখন আমরা যখন এটা 4 + x করবো, এটা 12 + x করবো, লব্ধি আগে সি বিন্দুতে ছিল, এখন লব্ধি সি বিন্দু থেকে ভিতরে আসবে নাকি সি বিন্দু থেকে বাইরে যাবে? এখানে কোনটা হবে? বলো। ভিতরে আসবে, বি সি এর ভিতরে। না, এটা হচ্ছে সি এর বাইরে চলে যাবে। এটা হচ্ছে সি এর বাইরে চলে যাবে। আমরা আমরা কালকে এটা পড়ছিলাম। আচ্ছা দেখো, এটা হচ্ছে ডি। আচ্ছা, তুমি এটা এমনিতে মনে রাখতে পারো। এটা এটা হচ্ছে তোমার এটা যেদিকে বড় বলটা থাকবে ওই বলটা থেকে এটা একটু একটু এই বড় বলটা থেকে অল্প একটু দূরে সরবে, কিন্তু ছোট বলটা থেকে আরো বেশি দূরে সরে যাবে। ওকে। আচ্ছা, এখন তাহলে এখানে সি থেকে ডি প্রশ্ন অনুযায়ী 6 সেন্টিমিটার এতটুক সরবে, তাহলে এখানে সি থেকে ডি হচ্ছে 6 সেন্টিমিটার। এবং আমরা প্রথম ক্ষেত্র থেকে পাইছিলাম বি থেকে সি 16 সেন্টিমিটার। ওকে, এখন এখানে লব্ধির মানের কি কোনো চেঞ্জ হবে? 12 + x -4 + x, এটা কি হবে? তো সেমই থাকবে, লব্ধির মানের তো চেঞ্জ হবে না কোনো। তো এখন আমরা এখানে কি সূত্র লিখতে পারবো? এ দাঁড়াও, তাহলে এখন আমরা এখানে সূত্র লিখতে পারবো যে 4 + x এ ডি, এরপরে 12 + x বি ডি। আচ্ছা, 4 + x এ ডি, এ থেকে ডি যে এখানে ডিস্টেন্সটা এ বি হচ্ছে
তোমার 32, বিসি হচ্ছে 16, তাহলে এটা কত? 48, 48 6 মিলে 54। বি থেকে ডি, এটুকু হচ্ছে 16, এটুকু হচ্ছে 6, তার মানে 22। তো এইখান থেকে সবগুলো ক্যালকুলেশন করে যদি এখান থেকে এক্স এর মান বের করো, তাহলে এটা আসবে 1.5 এত নিউটন। তাহলে এখানে প্রত্যেকের মান এত নিউটন করে বৃদ্ধি করা হয়েছে, এটা বুঝছো? বুঝছি। এই যে আমাদের এইটা হচ্ছে ওই প্রমাণটা, মানে যেটা বললাম, এইখানে বড় বলটা হচ্ছে পি। তাহলে তোমার এইখানে যদি কিউ থাকে, এইখানে যদি পি থাকে, শুরুতে লব্ধি এইখানে কাজ করবে পি এর কাছাকাছি। কিন্তু আমরা যদি সমপরিমাণে বৃদ্ধি করি, কিউ প্লাস এক্স, এবং আমরা যদি এটাকে বৃদ্ধি করে পি প্লাস এক্স বানাই, তাহলে লব্ধি এইখানে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তাহলে লব্ধি হচ্ছে পি থেকে আরো দূরে সরে যাবে, ডি পয়েন্টে আসবে। আচ্ছা, এইটার তোমার কাছে কি সলিউশন বই আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, এই যে এইটার, এটা দেখলেই এটা এটা বুঝবা আর কি। এখন এখানে এটা কি এই প্রমাণ করতে হবে, এখানে প্রমাণ করতে হবে যে আগে পি থেকে লব্ধির যে ডিস্টেন্স, পি থেকে লব্ধির যে ডিস্টেন্স বিসি, এখন আমাদের পি থেকে মানে ওই বিন্দু থেকে লব্ধির যে ডিস্টেন্স বিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে এই যে বিডি গ্রেটার দেন বিসি, এটা বুঝছো? বুঝছি। এটা প্রমাণ করতে হবে। তো এটা এই যে আমাদের, তো সমীকরণ তো সেম এর মতোই তো হবে, এই যে আমরা একটু আগে যে যে ম্যাথটা করলাম এইটা, সমীকরণ তো সেম এর মতো হবে, জাস্ট এখানে মানগুলো দেওয়া আছে, এখানে মান দেয়া নাই আর কি। তো এটা তুমি সলভ দেখলে এটা বুঝতে পারবা, তবে এটা একটা থিওরি হিসেবে অবশ্যই মনে রাখতে হবে। এই যে এটা সেম ম্যাথ, এখানে বলছে যে লব্ধির ক্রিয়া বিন্দু কত দূরে সরে যাবে, এটা করবো। সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। এইখানে আমাদের লব্ধির ক্রিয়া বিন্দু কতটুকু দূরে সরে যাবে, মানে এইখানে আমাদের লব্ধির ক্রিয়া বিন্দু এখানে কতটুকু দূরে সরে যাবে বলো তো? এখানে আছে সিডি, মানে এইখানে সিডি এর মানটা জাস্ট ওই প্রশ্নে বের করতে হবে যে লব্ধি পূর্বের থেকে পরে কতটুকু দূরে সরে গেছে। এগুলো এখন পারা উচিত, এবং এগুলো পারবা আশা করি। তারপরে এটাও সেম ম্যাথ, এখানে বলছে লব্ধির ক্রিয়া বিন্দু এখানে কতটুকু দূরে সরে যাবে। আচ্ছা, 8 মিটার দীর্ঘ এবং 42 কেজি ওজনের এবি তক্তা দুইটির উপর আনুভূমিক ভাবে অবস্থিত। এবি তক্তার দুইটি খুঁটির উপর অবস্থিত, একটি খুঁটি এ প্রান্তে, অপরটি বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে অবস্থিত 55 কেজির। আচ্ছা,
8 মিটার দীর্ঘ এবং 42 কেজি ওজনের, তাহলে একটি খুঁটি এ প্রান্ত, আচ্ছা একটা এই খুঁটি আছে এ প্রান্তে, এটা এ প্রান্ত, আর একটা আছে বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে। তাহলে এইখানে আরেকটা খুঁটি ধরলাম সি বিন্দুতে, এটার বল তো এইদিকে। আচ্ছা এটার ওজন হচ্ছে, এটার টোটাল ডিস্টেন্স হচ্ছে 8 মিটার, ওজন হচ্ছে 42, তাহলে এটা ঠিক মধ্যবিন্দুতে কাজ করবে, এটা আমরা জানি 42। যদি এটা ডি হয় তাহলে এ থেকে ডি এবং বি থেকে ডি, এটা কত 4 মিটার করে, এগুলো আমরা জানি। 55 কেজি ওজনের একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে। আচ্ছা এখন আমাদের এইখানে যেটা দেখতে হবে, বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে। আচ্ছা আমরা এখানে এখানে ধরে নিলাম যে সে বি প্রান্তের এই পয়েন্টে আসছে, ই পয়েন্টে আসছে, এটা খুবই ভালো মতো এটা বুঝো। এটা আসছে, তার ওজন হচ্ছে 55 কেজি। আচ্ছা আমরা এখানে ধরে নিলাম যে বালকটা ই ই পয়েন্টে আসছে বি প্রান্তের কাছাকাছি, তাহলে এখানে শর্ত এখানে এখানে কি হবে বলতো, 42 × 55 সমান কি হবে, এই খুঁটির চাপ, এটাই তো হবে না, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে 42 এবং এই 55 এর লব্ধি কাজ করবে সি বিন্দুতে, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 42 × ডিসি, 55 × সিই। আচ্ছা এখন খেয়াল করো, 42 × ডিসি, এখন এই যে বি থেকে ডি হচ্ছে 4 মিটার এবং বি থেকে সি হচ্ছে 2 মিটার, এই যে দেখো বি থেকে ডি হচ্ছে 4 মিটার, বি থেকে সি হচ্ছে 2 মিটার, তাহলে ডি থেকে সি এটাও কি হবে, 2 মিটার হবে না, এটা হচ্ছে 55 আর হুম। এটা হচ্ছে সিই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 42 × 2 / 55 এটা পাবা 1.53 মিটার। খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু এইখানে প্রশ্ন দিয়ে রাখছে এত বড়, তোমার বাংলা ভাষায় লিখতে হবে 7 থেকে 8 লাইন, কিন্তু এইখানে আমাদের ম্যাথ হচ্ছে শুধুমাত্র এই 2 লাইন। ম্যাথ কিন্তু এই দুই লাইন লিখে দিয়ে আসলে তোমাকে কিন্তু 4 নাম্বার দিবে না, কারণ এটা গ নম্বরে আসছে, এটা 4 মার্কের প্রশ্ন। তো ম্যাথ হচ্ছে 2 লাইন, কিন্তু 4 মার্ক পাওয়ার জন্য অনেক কিছু লিখতে হবে আর কি বাংলা ভাষায়। তাহলে এখানে আমাদের যে অ্যান্সার বলছে যে বি প্রান্তের দিকে কত দূর যেতে পারবে, তাহলে আমরা এখানে ধরে নিব সে এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে যাইতেছে, তাহলে সে এ থেকে বি এর দিকে, টোটাল হচ্ছে 8, এটা হচ্ছে 1.53, তাহলে এটা হচ্ছে 7.37, না সরি 47, ধরো 1.53 না, তাহলে কিন্তু টোটালটা যদি 8 হয় তাহলে এটা কত হয়, 47 মেবি হয় না, তাহলে এ থেকে সে বি এর দিকে এত মিটার যেতে পারবে, এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, তো এর এর এই যে এর পরের ম্যাথটাও সেম, এইখানে আমাদের এখানে বালকটার ওজন এখানে বের করতে বলছে, এটা হচ্ছে ট্রাই করবা, এটা না পারলে এটা আমরা নেক্সট ক্লাসে করবো, সেম ম্যাথ কিন্তু এই যে তক্তাটিকে না উল্টিয়ে বালকের ওজন, ওকে এগুলো করবা। তো আজকে এই পর্যন্ত থাক, আর এগুলো ম্যাথ অবশ্যই করে আসবা যেগুলো হোমওয়ার্ক ছিল। ঠিক আছে।